সুনিতা উইলিয়ামস ফিরে এসেছেন। খুব আনন্দের কথা, সবাই আনন্দিত, পুলকিত। আমাদের দেশে উৎসব হচ্ছে। প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে পৃথিবী তোমাকে আপনাকে মিস করছিল এতদিন। ওয়ার্ল্ড মিসড ইউ, আর্থ মিসড ইউ, এরকম বার্তা দিয়েছেন। তো কল্পনা চাওলার ভাগ্যে তেমনটা ঘটেনি। কল্পনা চাওলা 1995 সালে নাসাতে যোগ দেন। তারপরে 2003-এ স্পেস শাটল কলম্বিয়া যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছিল আর কি, তখন ওই ফ্রিকশন হয় আর কি, আপনারা জানেন, তাতে করে বিস্ফোরণ ঘটে। এ নিয়ে অনেক জল খোলা হয়, জল্পনা হয়, মর্মান্তিক ব্যাপার আর কি, তদন্ত কমিটি হয়। তো সেই কলম্বিয়া স্পেস শাটেলের দুর্ঘটনায় তার এবং তার সহকর্মীদের মৃত্যু হয়। তো নিঃসন্দেহে সুনিতা উইলিয়ামস সৌভাগ্যবতী, তিনি ফিরে এসেছেন। বাক উইলমোরও ফিরে এসেছেন, তার সতীর্থ। এছাড়াও রাশিয়া এবং জাপানের কিছু মহাকাশ যাত্রী তাদের সঙ্গে ফিরেছেন। স্পেস এক্স ক্রু ড্রাগন এরকম একটি মহাকাশ যানে করে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে ফ্লোরিডা কোস্টের একটি স্থানে তাদের অবতরণ করানো হয়েছে আর কি। তো তারপরে কি হয়েছে, তাদেরকে যা নিয়ম হচ্ছে নাসার আইসোলেশনে রাখা, কারণ বাইরে ছিল, পৃথিবীর বাইরে, 400 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো সেইখান থেকে তাঁরা ফিরেছেন স্বাভাবিকভাবেই। 45 দিনের মতো একটা তাদেরকে নজরদারিতে রাখতে হবে, স্বাস্থ্যের ব্যাপারে দেখভাল করতে হবে। সরাসরি এখন পৃথিবীর সঙ্গে সংস্পর্শ তাদের পক্ষে বিপজ্জনক হতে পারে, বা পৃথিবীর পক্ষেও অন্যান্য মানুষের পক্ষেও বিপজ্জনক হতে পারে, বলা তো যায় না। এরকম অনেক আমরা সায়েন্স ফিকশন দেখেছি, পড়েছি। মহাকাশ থেকে মহাকাশ যাত্রীরা ভয়ঙ্কর সব প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া বয়ে এনেছেন এবং তা পরবর্তীকালে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মহামারীর আকার নিয়েছে। এরকম অনেক চলচ্চিত্র আছে, আমরা জানি। এ নিয়ে এরকম ভয়াবহ চলচ্চিত্র বানিয়েছেন জেমস ক্যামেরন। এলিয়েন সিরিজ আপনারা দেখে থাকবেন, এরকম আরও সব আছে। তো ঠিক আছে, তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তো গণ্ডগোলটা অন্য জায়গায় এটাই যে, গণ্ডগোল বলবো না, আমার কিছু প্রশ্ন আর কি। তো তার কিন্তু 9 মাস তার থাকার কথা ছিল না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তিনি নাকি 10 দিনের জন্য গিয়েছিলেন, 10 দিন, অনলি ফর 10 ডেজ, কোনো বিশেষ কাজে গিয়েছিলেন সেখানে। তো সেখানে তাদের ফিরিয়ে আনার যে তাদের যে ফিরিয়ে আনা রিটার্ন যে স্পেস, যেমন এই যে ড্রাগন এক্স, তো সেটাতে প্রপালশনে প্রবলেম হয়। তার ফলে যান্ত্রিক সমস্যার কারণে তারা ফিরতে পারেননি। তো তাই তারা থেকে গিয়েছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 10 মাস তো প্রায় হয়ে গেল, 9 মাসেরও বেশি সময়। তো এখন যেটা প্রশ্ন, এখনই তাদের ফিরতে হলো কেন? এই টাইমিংটা কি এমনি যদি তারা সেখানে থেকেই থাকেন, ধরুন তারা ছিলেন, কি কথা, এরকম করে কথা বলছি কেন, কি মুশকিল? আরে তারা তো ছিলেনই, সবাই তো তাই বলছে, মিডিয়া সবাই, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি, মানুষ উচ্ছ্বসিত। না, আসলে অন্যরকম মতামত তো কিছু আছে। গণতান্ত্রিক দেশ, সবার মতামতই তো আমি তুলে ধরার চেষ্টা করি। তো সেই কারণেই আমি ওই ব্যাপারটা আলোচনায় এখনও আসিনি। তো এই কারণে আপাতত বলে রাখছি, ধরে নেওয়া যাক যে তারা ছিলেন ওখানে। কিন্তু এই ফেরার টাইমিংটা এখন কেন, এখনই ফিরলেন কেন? 5 মাস পরে, যদিও 371 দিনের হায়েস্ট রেকর্ড আছে
স্পেস স্টেশনে থাকার নামটা এখন মনে পড়ছে না, মানে 1 বছরের বেশি দিন। তো ইনি 9 মাসের একটু বেশি, মানে ধরুন গড়ে যদি 3×3=90, মানে 900 দিন, 9 মাস, না না 900 দিন হচ্ছে না, 9 মাস মানে 30, 3 দেখে নিন কি দাঁড়াচ্ছে। তো সুতরাং খুব একটা রেকর্ড ভাঙার মতো পরিস্থিতি নেই আর কি। তো 9 মাস আর 1 বছর তো অনেকটাই ফারাক। তো যাই হোক, তো সেই জায়গা থেকে 270 দিনের একটু বেশি হবে। তো তিনি কী রেকর্ড ভাঙতেই পারতেন ভারতীয় হিসেবে, মানে ভারতীয় নয়, ভারতীয় বংশোদ্ভূত। এখন আমরা সর্বত্র ওটা দেখি, ভারত আমাদের এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো সুতরাং ভারত থেকেই এখন এইসব নাসাতে অনেক নিয়োগ হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে। তো আমরা জানি এটা কিন্তু খুব বেশি দিনের কথা নয়, নাসাতে ভারতীয়দের এত সংখ্যায় প্রবেশ। এই মুহূর্তে 36% নাসা কর্মীদের 36%ই ভারতীয়। হঠাৎ করে ভারতীয়দের প্রতিভা বেড়ে গেল, আগে কি এত প্রতিভা ছিল? এই প্রশ্নগুলো আসে। 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তো তারপরে কিন্তু মানে ভারতীয়দের সেখানে স্থান পেতে অনেক সময় লেগেছিল। তো যোগ্যতাটা মেধার বলে না গ্লোবালাইজেশনের ফলে, ওয়ান গভর্নমেন্ট এগিয়ে আসছিল বলে কি ভারতের বাজারটা তাদের ধরার আগ্রহ ছিল? এই কারণেই আমাদের দেশ থেকে পটাপট সুস্মিতা সেনের পরে পটাপট মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স বেরোতে থাকলো। তার আগে কি সুন্দরী কম পড়েছিল, বিশ্ব সুন্দরী? এইগুলো ভাবায় আর কি। হঠাৎ করে গ্লোবালাইজেশন হয়ে গেল। তারপরে আমরা দেখতে পেলাম কল্পনা চাওলা 1995 সালে নাসাতে একটা নাম হয়ে উঠলেন। এবং তারপরেই দেখতে পেলাম তার আগে অবশ্য 84 সালে এরকম রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হলো, মানে ক্ষেত্র তৈরি হচ্ছিল। তারপরে যেই মানে সোভিয়েত ইউনিয়নের পতন হলো এবং আমরা দেখতে পেলাম গ্যাট চুক্তি স্বাক্ষরিত হলো 1995। আমরা দেখলাম গ্যাট থেকে WTO হলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সঙ্গে ভারত তো সই করলো, অবশ্যই সঙ্গেই সই করলো। এবং ভারত থেকে একজন যোগ্যতা সম্পন্ন নারী, মানে কাউকে কিন্তু আমি ছোটো করছি না, আমি পলিসিটা বোঝার চেষ্টা করছি। পলিসি, নাথিং বাট পলিসি। এবং নারী, ভারতীয় নারী, তিনি নাসাতে 1995-এ যোগদান করলেন। এবং পরে দেখলাম আমরা নাসা ভারত থেকে ট্যালেন্ট নেওয়া শুরু করলো। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেও ভারতীয় অনেক আছেন এবং বড় পোস্টে বিজ্ঞানী, বড় পোস্টে সব ভারতীয় আছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং এই মুহূর্তে বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলোতেই ভারতীয়দের বেশ আমরা রমরমা দেখতে পাচ্ছি। সে সবই নিছকই যোগ্যতার ভিত্তিতে, না ভারতের বাজারে বিশ্বাসযোগ্যভাবে প্রবেশ করা এবং আমাদেরকে ভুলিয়ে ললিপপ ধরিয়ে দিয়ে, নজরটাকে ধরিয়ে দিয়ে, দেশপ্রেমের আবেগে ভাসিয়ে দিয়ে বাজারটা, আমাদের সম্পদ, আমাদের মিনারেলস, আমাদের যাবতীয় প্রাকৃতিক সম্পদের উপর কবজা জমানো, কৃষি, এটাই কি উদ্দেশ্য? আমি প্রশ্ন রাখছি। কিন্তু যাই হোক, এবার একটু প্রসঙ্গে আসি। তো সুনিতা উইলিয়ামস ফিরলেন। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিশ্বের অনেকেই তাকে সম্মান জানালেন, টুইট করলেন। কিন্তু আমেরিকাতে বসেই খোদ আমেরিকার বহু নাগরিক তাঁরা ব্যাপারটাকে ফেক বলা শুরু করলেন। আমাদের দেশে কিন্তু সেই তুলনায় কম লোকই বলছে। কেউ বলছে ফেক, ওটা স্টুডিওতে মানে ওগুলো সবই সাজানো। এমনকি এই যে স্পেস স্টেশন, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলা হয়, সেটাও আসলে একটা স্টুডিও মাত্র, পুরোটাই আই ওয়াশ। যেমন করে মুন ল্যান্ডিংয়ের গল্পটা করা হয়েছিল, সাজানো হয়েছিল, শুটিং করা হয়েছিল, তো তেমন করেই এই স্পেস স্টেশনের যে ব্যাপার, ভেতরে ছবি টবি ইত্যাদি পাঠানো, এগুলো সবই আসলে শুটিং এবং একটা স্টুডিও, পুরোটাই সাজানো, এরকম তারা দাবি করছেন। হ্যাঁ, আমেরিকা থেকেই দাবিগুলো উঠছে। তো খোদ আমেরিকান, তাদের তো গর্বিত হওয়ার কথা। কি মুশকিল, আমাদের একজন ভারতীয় বংশোদ্ভূত, মানে সুনিতা নামটা, সুনিতা ঠিক আছে, সারনেমটা উইলিয়ামস, বুঝতেই পারছেন তিনি আমেরিকান
নাগরিক, তিনি আমেরিকানকে বিবাহ করেছেন এবং তার পিতামাতা মানে সেভাবেই বুঝতেই পাচ্ছেন যে একজন ভারতীয় বংশোদ্ভূত বলতে আমরা যা বুঝি। তো গর্ব করছি, আমরা গর্বে ভেসে যাচ্ছি, কিন্তু ওই দেশের মানুষ, আমেরিকান মানুষ গর্ব তেমন করছে না কেন? করছে, অনেক কেউ কেউ অবশ্যই করছে, কিন্তু একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি কেমন যেন একটা অবিশ্বাসের ব্যাপারে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, ফেক বলে এসব বলছেন আর কি। তো এটা কি শুধু ওই মুন ল্যান্ডিংয়ের ব্যাপারটা? ওই যে বিল কেইসিং, মহাকাশ বিজ্ঞানী, স্পেস সায়েন্টিস্ট, তিনি নিজে মুন ল্যান্ডিংয়ের ব্যাপারটা সামনে এনে দিয়েছিলেন, ফাঁস করে দিয়েছিলেন আমাদের সামনে। তো সে নিয়েও আমার ফেসবুকে একটি লেখাও দিয়েছি কিছুদিন আগে, আপনারা পড়েছেন, পেজে দিয়েছি। তো এই ক্ষেত্রে তো তেমন কেউ এখনও কিছু বলেনি, মানে মহাকাশ স্পেস যে ট্র্যাভেল বলুন বা স্পেস স্টেশন বলুন, সেটা নিয়ে তো এখনও কোনো মহাকাশ বিজ্ঞানী, যেমন বিল কেইসিং ছিলেন, তিনি মুন ল্যান্ডিং নিয়ে বলেছেন, কিন্তু এই মহাকাশ মানে স্পেস স্টেশনের ব্যাপার এবং এই যে যাওয়া আসা ফিরে আসা, এই ব্যাপারটা নিয়ে তো বিল কেইসিংয়ের মতো কোনো মহাকাশ বিজ্ঞানী মুখ খোলেননি। তাহলে হঠাৎ করে আমেরিকানরা এরকম করে, তথাকথিত প্রথম বিশ্বের বহু মানুষ, তারা অবশ্যই কনস্পিরেসি থিওরিজ বলেই আমরা জানি আর কি, বদেরকে সেভাবেই বলা হচ্ছে, তারা এমন সোচ্চার হয়ে উঠছেন কেন? ফেক 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 বলে সব হাসাহাসি করছেন কেন বলুন তো? এর একটা কারণ আছে, শুধু মুন ল্যান্ডিং নয়। মুন ল্যান্ডিংয়ের ব্যাপারটা ইতিমধ্যে সবাই মোটামুটি গোটা বিশ্বের মানুষ জেনে গেছে, খোদ আমেরিকাতেই এখন প্রায় বাড়ছে, 35% মানুষ মুন ল্যান্ডিংয়ে বিশ্বাস করে না। সেই কারণটাও আমি সেই পোস্টে লিখেছি, আপনারা পড়েছেন। কিন্তু এই ক্ষেত্রে অবিশ্বাস কেন? আসুন একটু পিছিয়ে যাই। 2021 সালের 22শে এপ্রিল, আর্থ ডে, মানে আর্থ জানেন তো এখন আর্থ ডে ব্যাপার ট্যাপার হয়, গ্লোবাল ওয়ার্মিংকে আমাদের সামনে তুলে ধরার জন্য, পরিবেশ দূষণকে তুলে ধরার জন্য, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টকে তুলে ধরার জন্য এই আর্থ ডে পালিত হয়। তো সেই উপলক্ষে একটা মানে কোশ্চেন অ্যান্ড আনসারের ব্যবস্থা করা হয়েছিল, মানে স্পেস স্টেশনে যারা আছেন তাদের সঙ্গে পৃথিবীতে আমরা যারা মানুষ আর কি, সাধারণ মানুষ, আমরা যারা বিস্মিত হই, গর্বিত হই, আনন্দিত হই, মানে এরকম মানুষের ইন্টারভিউ, মানে কোশ্চেন, তারা প্রশ্ন করবেন, হাই হ্যালো হাউ আর ইউ ফিলিং দেয়ার, এরকম আর কি বলবেন, আর ওখান থেকে সেই মহাকাশ যাত্রী যারা রয়েছেন, অ্যাস্ট্রোনটস, তো তারা উত্তর দেবেন। এই প্রোগ্রামটির হোস্টিংয়ে ছিলেন শন মেন্ডিস বলে একজন অ্যাঙ্কর। তো সেই কোশ্চেন আনসার পর্ব শুরু হলো। মেন্ডিস ভালোই হোস্টিং করছিলেন। স্পেস স্টেশনে সবার নাম আমার মনে নেই, দুজনের নাম আমার এখন মনে আছে। একজন ছিলেন মাইক হপকিন্স এবং আরও একজন শ্যানন ওয়াকার, আরও 2-3 জন ছিলেন, আমার নামগুলো মনে নেই, দরকার নেই, বহু আগেকার পড়েছিলাম সেই সময়, এখন মনে হলো তাই লাইভ করছি। কত বিষয় নিয়ে বা লাইভ করব বলুন? আপনারা এমনিতেই বিব্রত বোধ করেন অনেকেই, সবাই নন অবশ্যই, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। তো সেখানে আমরা দেখতে পেলাম, যখন চলছিল আর কি এই লাইভ চলছিল, একদম কোশ্চেন আনসার লাইভ চলছিল, সেই সময় 18 মিনিট 30 সেকেন্ড এরকম সময়ে দেখা গেল যে মাইক হপকিন্স তিনি একটা গ্লোব ধরেছিলেন, মানে বলের মতো, পৃথিবী জানেন তো গ্লোব পাওয়া যায়, ও মহাকাশে ওরা গ্লোব রাখে, দেখবেন ওই যেমন বিভিন্ন রকমের এতে ওরা মাঝে মাঝে ওড়ায় আর কি, উড়ি উপর দিকে তুলে দেখা, এই যে সব ভাসছে, বিভিন্ন রকম
এমন নিউ ইয়ার্সে যেগুলো আমাদের দেশের এরকম বল বা এরকম পৃথিবীতে মানে আমেরিকায় এরকম মানে ছুঁড়ে দেওয়া হয় আর কি, বেলুন হোক যাই হোক, মানে এগুলো ব্যাপার থাকে। তো ওরা ওইখানে ওগুলো উদযাপিত করে আর কি। তো তাদের সেই কারণে একটা গ্লোব আর কি বলের মতোই সেটা থাকে ওখানে। তো বিভিন্ন প্রোগ্রামে এরকম দেখা যায়, মানে স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই বলের ব্যাপারটা পরিচিত আর কি। তো সেইখানে ওই মাইক হপকিন্সের হাতে একটি বল ধরা ছিল, মানে গ্লোব ধরা ছিল। তো ওরকম সময়ে 18 মিনিট 30 সেকেন্ড এরকম সময় আর কি বলটা হাত থেকে পড়ে যায় মাটিতে, মানে নিচে আর কি, ফ্লোরে পড়ে যায়। এবং সেই বল নাকি তোলার জন্য, মানে ধরার জন্য অন্যান্য মানে যারা ছিলেন তাদের মুখ কেমন হয়ে যায়, মানে তারা খুব বিভ্রান্ত বোধ করেন। বলটা তোলার জন্য নাকি তারা মাটিতে মানে হাত ফাত দেওয়ারও চেষ্টা করেন আর কি, মানে কেমন একটা উদ্ভ্রান্ত ব্যাপার হয়ে যায়, মানে যেন ঝোলা থেকে বেড়াল টেরাল বেরিয়ে পড়লো এরকম একটা নাকি তাদের মুখভঙ্গিতে প্রকাশ পায়, বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। ভাবুন দেখি, সত্যি তো কি এমন বল হাত থেকে পড়লো, তাতে কি যায় আসে? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা যদি পৃথিবী হতো, পৃথিবীতে দাঁড়িয়ে যদি ইন্টারভিউ হতো, তাহলে প্রশ্নটা আসতো না। বল পড়তেই পারে হাত থেকে, গ্লোব পড়তেই পারে হাত থেকে, কিন্তু সমস্যাটা হলো যে ওটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো সেইখানে তো এরকম করা হওয়ার কথা নয়। হওয়ার কথা কি, কেন হওয়ার কথা নয়, কি হওয়ার কথা নয়, আমি সেই আলোচনায় যাচ্ছি না, সেটা আপনারাই বুঝে নিন। হওয়ার কথা নয় আর কি। হওয়ার কথা হলে এত ফ্যাক্ট চেক হয় না। যাই হোক, তো বলটা মাটিতে পড়ল, ব্যাস সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল গোটা আমেরিকায়, বিশ্বেও অনেকে দেখেছেন। ব্যাস রে পড়ে গেল, এই কী কথা, হ্যাঁ, হাত থেকে গ্লোব পড়ে যাচ্ছে, আবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এসব কি হচ্ছে এসব? সঙ্গে সঙ্গে অনেক মানুষ বলা শুরু করলো, অনেকে শেয়ার করলো, এবং বড় বড় সব সোশ্যাল নেটওয়ার্কিং যাদের প্রচুর ভিউয়ার্স আছে তারা শেয়ার করলো। এবং ব্যাপারটা এরকম বলা, ওটা ফেক, স্টুডিওতে বসে হচ্ছে, মানুষকে মুরগি বানিয়ে বলা হচ্ছে ওটা আসলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS। তো বেশ, তো ব্যাস হইচই হলো, খুব হইচই হলো। এই অবধি হয়ে গেলে তো সোশ্যাল মিডিয়া এরকম অনেক খবর দেখবেন, অনেক রকম মানে খুন জখম ডাকাতি ভুলভাল খবরও এরকম প্রচুর বেরোয়। সমস্ত সোশ্যাল মিডিয়া মানেই যে ঠিকঠাক খবর, রিল বানানোর জন্য, টিআরপির জন্য, এবং মিডিয়াও উপার্জনের জন্য, টিআরপির জন্য মেইনস্ট্রিম মিডিয়াও উল্টো পাল্টা ভুল ভাল খবর দিতেই থাকে সোশ্যাল মিডিয়া, সেটা আপনারা জানেন। এই যেমন আজকেই আবার খবরে কোথায় দেখলাম, কোথায় মোমো পাওয়া গেছে, কুকুরের মাথা নাকি সেই ফ্রিজের মধ্যে ছিল। এবং সেইখানে আবার এটাও বলা হয়েছে যে কুকুরের মাংস যদি হয়েও থাকে, সেই মোমোর মধ্যে কুকুরের মাংস দেওয়া থাকে তাহলে কুকুরের মাংস খেলে নাকি র্যাবিস হতে পারে। মাংস খেলে র্যাবিস হয়, এই বিজ্ঞান ভাই কোথায় পেলে তোমরা? কিন্তু ওইগুলো হচ্ছে, পরের দিকে আমি আসব ওই আলোচনাতে। তো সেগুলো নিয়ে তো ফ্যাক্ট চেকিং হয় না, কিন্তু এইটা নিয়ে ফ্যাক্ট চেকিংটা হলো। রয়টার্স থেকে শুরু করে, নিউজ চেক থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় ফ্যাক্ট চেকাররা নেমে পড়লো যে না, ওটা হচ্ছে কাটা ভিডিও, এডিটেড ভিডিও, পুরোটা নয় ওটা। কেন? এইখান থেকেই আমার কিন্তু মাথায় প্রশ্নটা দানা বাঁধল। তো পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় এত ভুলভাল মিসলিডিং তথ্য থাকে বিভিন্ন বিষয়ে, নারী বিদ্বেষ থেকে শুরু করে পুরুষ বিদ্বেষ, হত্যা, ধর্ষণ, এবং এই যে মাংসের গল্প, তারপরে এই যে সব ফেক নিউজ, তো সেইগুলো নিয়ে ফ্যাক্ট চেকিং হয় না, আমি তো দেখিনি। কিন্তু এইগুলো নিয়ে কেন ফ্যাক্ট চেকিং হচ্ছে বারবার? যখনই ওয়ার্ল্ড মানে ভ্যাকসিন নিয়ে কিছু বলা হয় তখন ফ্যাক্ট চেকিং হয়, বেশি করে হয়। হু নিয়ে কিছু বলা হয় তখন ফ্যাক্ট চেকিং হয়। বিল গেটসকে নিয়ে যখন কিছু বলা হয় তখন ফ্যাক্ট চেকিং হয়।
হ্যাঁ, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যখন বলা হয় তখন ফ্যাক্ট চেকিং প্রচুর হতো। এখন অবশ্য যাই হোক, গোটা বিশ্বজুড়ে যেভাবে মানুষ সচেতন হচ্ছে, তো মুশকিল এখন ফ্যাক্ট চেকারের। তো এই নাসাকে নিয়ে হলেও কিন্তু প্রচুর ফ্যাক্ট চেকিং আছে, মুন ল্যান্ডিং নিয়েও ফ্যাক্ট চেকিং আছে। তো তখনই আমি যে একটু নড়ে চড়ে বসেছিলাম, বুঝলেন তো। এটা ফ্যাক্ট চেকিংটা সঙ্গে সঙ্গেই প্রায় শুরু হয়ে যায়। আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কিছু ফ্যাক্ট চেকিংয়ের এই ঘটনাটার। তো সেখানে ফ্যাক্ট চেকিংয়ে কী বলা হচ্ছে, না না না, ওটা পুরো ভিডিও নয়, ওটা ওই বলটা পড়ে যাচ্ছে হাত থেকে, এটা ঠিক, এটা ঠিক। ওই 18 মিনিট 30 সেকেন্ডের মাথায় বলটা পড়ে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু ওই পর্যন্তই ভিডিওটা কেটে, পুরো ভিডিওটা দেয়নি ওরা, হ্যাঁ, কেটে ওরা পোস্ট করেছে। পুরো ভিডিওটা কী দেখা যাচ্ছে, নাসার ওয়েবসাইটে নাকি সেটা আছে। হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে, ওসব দেখা যাচ্ছে, না দেখে আমি কিছু বলি না। তো কি দেখা যাচ্ছে সেখানে, এবং সেই ফ্যাক্ট চেকিংয়েও বলা হচ্ছে যে বলটা, হ্যাঁ, সাময়িকভাবে তার হাত থেকে মাইক হপকিন্সের মহাকাশ যাত্রী মাইক হপকিন্সের হাত থেকে পড়েছিল ঠিকই, কিন্তু কিছু পরেই আবার সেটা নাকি ভাসতে দেখা যায়, মানে ফ্লোট করতে দেখা যায়, ভেসে ওঠে আর কি। মানে যেমন হওয়ার কথা মহাকাশ স্পেস স্টেশনে, গ্র্যাভিটির গল্প ব্যাপার ট্যাপার তো আপনারা জানেন, আর নতুন করে বলার কিছু নেই। সময় নষ্ট হয়, ভিডিও দীর্ঘ হয়ে যায়। তো সব কিছুই, মাইক্রোফোনও নাকি ভাসছিল, যদিও আমরা দেখলাম হাতে হাতে মাইক্রোফোনগুলো এক্সচেঞ্জ করে করে দেওয়া হচ্ছিল। তো কাছ থেকে দেখলে নাকি দেখা যাচ্ছে পুরোটা হাতে দিতে হচ্ছে না, মানে একটুখানি ফাঁক থাকলেই কচ করে হাতে ঢুকে যাচ্ছে। সেটা ওরা আবার বলে হচ্ছে যে মাইক্রোফোনও নাকি ভাসছিল। তো সেরকম ভাসলে তো হাতে হাতে ধরার ব্যাপার ছিল না, তাহলে ওই লাফ দিয়ে যেমন করে আমরা বেলুন টেলুন ধরি তেমন করেই ধরতে হতো, তেমনটা হয়নি ভাগ্যিস। তো সেরকম নিশ্চয়ই ওদের ব্যবস্থা ছিল, টেকনোলজি এগিয়ে গেছে। কিন্তু এই বলের ব্যাপারটা কি দাঁড়ালো, ওরা বলছে যে বলটা আবার ঘুরে এসেছে, কখন দেখা যাচ্ছে। আচ্ছা, বলটা তাহলে পড়লো কেন সেটা আগে বলা যাক। কেন বলটা পড়ে নিচের দিকে গেল কেন, মানে মাটিতে পড়লো, মানে ফ্লোরে পড়লো কেন, সেরকমই তো দেখা যাচ্ছে। বলছে না, পড়ার কথা নয়, কিন্তু মাইক হপকিন্স কোনো ফোর্স অ্যাপ্লাই করে থাকবেন, একদম দিয়ে দেবো। এখান থেকেই সন্দেহটা যাচ্ছে, মানে ভাবনা, আমি সন্দেহ টন্দেহ করি না, আমি ভাবানোর জন্য, আপনারা ভাববেন। তো মহাকাশযাত ইন্টারভিউ তখন চলছিল, মানে কোশ্চেন অ্যান্সার রাউন্ড চলছিল, শন মেন্ডিস হোস্টিং করছিলেন, ওরা সব দাঁড়িয়েছিল, এক এক করে সব মাইকে বলছিল, মাইকটা এক হাত থেকে আরেক হাতে যাচ্ছিল আর কি। তো সেই সময় হঠাৎ করে মাইক হপকিন্সের কেন ইচ্ছে হবে তিনি বলটাতে ফোর্স অ্যাপ্লাই করে ফেলে দেবেন? তিনি কি পাগল? কি দরকার ছিল ফোর্স? উনি কি ওখানে ভলিবল খেলছেন? ভলিবল খেলবেন ভাবছিলেন ইন্টারভিউ দিতে দিতে? ফোর্সটা অ্যাপ্লাই তিনি কেন করতে যাবেন? হ্যাঁ, এটা মানছি, সেখানে আপনাকে সারভাইভ করতে গেলে, জীবনযাপন করতে গেলে স্পেস স্টেশনে আপনাকে তো অঙ্গ সঞ্চালনার জন্য এমনকি এক্সারসাইজ করাটাও জরুরি, কিন্তু আপনাকে তো ফোর্স অ্যাপ্লাই করতেই হয়, এবং সেখানে সেভাবে টেকনোলজি করাও আছে যাতে আপনি পারেন। ওরা তেমনটাই বলে, এবং ঠিক আছে, মানে যুক্তিতে মেনেও নিলাম, মানে ফোর্স অ্যাপ্লাই অবশ্যই কিছুটা করা যায় সেখানে, পুরোটাই আপনি ইনার্ট হয়ে যাচ্ছেন এমন নয়। কিন্তু আমার প্রশ্ন যে ফোর্স উনি অ্যাপ্লাই করতে যাবেন কেন ইন্টারভিউয়ের সময়, এটাই বড় প্রশ্ন আমার। তাহলে হয় তার মাথা মানে ঠিক কাজ করছিল না, তিনি ফোর্স অ্যাপ্লাই করে বলটা নিচের দিকে ফেলেন, মানে ড্রপ করেন জোর করে, নয় ওটা নর্মালি পড়ে গিয়েছিল, ওটা স্পেস স্টেশন ছিল না, ওটা নর্মালি যেমন পৃথিবীতে পড়ে বল নিচের দিকে, ও তেমনকারই পড়েছিল। যে কোনো একটা হবে, দুটোর একটা তো হবে, আর কি হবে বলুন দেখি। আচ্ছা, আর একটা প্রশ্ন, তাহলে বলটা ফ্লোটিং করা কখন শুরু করলো, আবার নাকি ফুরে এসছিল, সেটা দেখা যাচ্ছে 18 মিনিট, ওই যেটা 18 মিনিট 30 সেকেন্ডে ওরকম সময়ে ওটা পড়েছিল, এরকম একটা সময়, যাই হোক দেখে নেবেন।
আর 53-তে মানে 18 মিনিট 53 সেকেন্ডে ওটাকে আবার ফ্লোট করতে দেখা যাচ্ছে ভিডিওতে, এরকম বলা হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ে। তো আপনারা অনুগ্রহ করে সময় বলে নাসার ওয়েবসাইট থেকে ভিডিওটা দেখবেন। তো যাই হোক, সেইখানে তাহলে এই যে 30 থেকে 53 কত সেকেন্ড হচ্ছে, দেখুন, হিসেব করুন। তাহলে এই 30 থেকে 53 23 সেকেন্ড, এই সময়টা বলটা কোথায় ছিল? বলটা নিচেই ছিল তাহলে কি? ওই পরে ওই 18 মিনিট 53 সেকেন্ডের মাথায় যখন লাইভটা চলছে, সেই সময় যখন এসে পৌঁছেছে, তখন বলটিকে ফ্লোটিং করতে দেখা যাচ্ছে বলা হয়েছে, মানে সম্পূর্ণ ভিডিওতে তাই নাকি আছে। বেশ, তাহলে এই সময়টা বলটা কোথায় ছিল? আশপাশে ঘোরাঘুরি করছিল নিশ্চয়ই, তাহলে যেটা আমাদের চোখে পড়েনি। সেটা হতেই পারে, বলেরও ইচ্ছা অনিচ্ছা তো থাকে, থাকে না, মানে বলটা যদি মনুষ্যচালিত হয় তাহলে থাকে। তো যাই হোক, সে বল কেন এক জায়গাতেই ফ্লোট করবে? আশপাশে অন্য কোথাও ফ্লোট করছিল, আমরা ধরে নিতেই পারি। তারপরে ওই ক্যামেরার সামনে আসে, পুরো ফেস শিপটাই তো দেখা যাচ্ছিল ইন্টারভিউয়ের সময়, এমন তো নয়। যারা ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের এবং তার আশপাশের কিছু অংশ দেখা যাচ্ছিল, উল্টো দিকে তো দেখা যাচ্ছিল না। তো সেখানে হয়তো বলটা গ্লোবটা ঘোরাফেরা করছিল, পরে আবার সামনে আসে, এমনও হতে পারে। কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে তিনি বলটাকে নিচের দিকে ফেলে দিলেন, তাই পড়ল, এই জায়গাটা আমার একটু বড়, একটু ছোট্ট করে একটু খটকা আছে, বুঝলেন তো? এটা রইল, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, ফ্যাক্ট চেকিং। আর কি, যদিও কেউ যারা, আমি কিন্তু এখানে ফ্ল্যাট আর্থার যারা ফ্ল্যাট আর্থে বিশ্বাস করেন বা বিভিন্ন মতবাদে বিশ্বাস করেন, এরকম কিন্তু কোনো মতবাদের জায়গা থেকে আমি এখানে বলছি না। আমি কোনো মতবাদী নই, আমি সব কিছু ওপেন মাইন্ডে ভাবনা চিন্তা করতে ভালোবাসি, এবং তাই আপনাদের বলি, ভাবা প্র্যাকটিস করুন। আমি কিন্তু এই যে অংশটা আপনাদের বললাম, সেটা কিন্তু একদম আমার অবজারভেশনের জায়গা থেকে যে প্রশ্নটা এসেছে যে ফোর্স অ্যাপ্লাই কেন বলের ওপর, গ্লোবের ওপর কেন উনি করতে যাবেন, যে যুক্তিটা এখানে দেওয়া হয়েছে, এটা একটু ফিশি। এছাড়াও যে যারা এই ব্যাপারটাকে আরও বেশি দূর অবধি নিয়ে যান, তারা কি বলেন? তারা বলেন যে পৃথিবীর গ্র্যাভিটি পুল যেটা, সেটাকে এসকেপ করা যায় না, অসম্ভব, ইত্যাদি ইত্যাদি, এটা যায় না। তো পাশাপাশি তো ওরা যেটা আমাদের শক্তি, যারা স্পেস প্রোগ্রামগুলো চালান, সেই প্রভুরা, জায়নিস প্রভু বলুন, যে নামেই ডাকুন, তারা তো ইতিমধ্যেই একটা আমাদের সামনে পরিসংখ্যান দিয়ে রেখেছে এসকেপ ভেলোসিটি। সেটা আপনারা জানেন যে সেকেন্ডে 11 কিমি, 11.186 কিলোমিটার, এইরকম আর কি। যদি একটা ভেলোসিটি অর্জন করা যায়, অর্থাৎ ঘন্টায় 40,270 কিলোমিটার, এরকম আর কি, তবে পৃথিবীর এই এসকেপ ভেলোসিটি বলা হয়, তাহলে এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাওয়া যায়। তো এই একটা যুক্তি, একটা বিজ্ঞান কিন্তু আমাদের সামনে আছে। এখন সেইটা অর্জন করা গেছে কি না সেটা পরের প্রশ্ন, কারণ রকেটে আপনারা কেউ চাপেননি, আমরা কেউ চাপিনি। আমরা ভ্যাকসিনের ব্যাপারটা চোখের সামনে দেখতে পাচ্ছি যদিও, কিন্তু ওটা অনেক হাই লেভেলের ব্যাপার। তো আমরা যেটা জানি, যে অনেকেই প্রশ্ন করছেন বলে বলছি, তো তাদের উত্তরে আসছি। এই যেমন ধরুন, আমরা যেটা জানি যে সবচেয়ে ফাস্টেস্ট ফাইটার জেট, যেটার নামও নাসা এক্স, এরকম একটা নাম, 2004 বা 2003 এরকম সময়ে, যে সময় 2004-এ ওটা, 2003-এতেও কল্পনা চাওলা মারা গেলেন। তো সেটা কত, মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে
সেটা ওই 12,000 কিলোমিটার, এরকম 12-13,000 কিলোমিটার মতো আর কি ঘন্টায় গতিবেগ আনতে পেরেছিল, মানে আমাদের এয়ারক্রাফটের কথা, যেটা ফাইটার জেটের কথা বলা হচ্ছে। আর কিন্তু এখানে তো অর্থাৎ আমরা যে রকেটের, যেটাতে আমরা জানি যে মহাকাশযানের ক্ষেত্রে তো যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা তো ভিন্ন টেকনোলজি। তো যাই হোক, পৃথিবীতে মানুষ যে গতিবেগটা দেখেছে, বা আপনারা যারা জানেন ফাইটার জেট, ওটা মানে অত নর্মাল যে ফাইটার জেট সুখোই বলুন, অমুক বলুন, তমুক বলুন, যেগুলো আপনারা দেখতে পান, সেখানে ফাইটাররা ওড়ে, হ্যাঁ, এবং আপনাদের অনেকেই পরিচিত আছেন যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে আছেন, তারা ফাইটার জেট চালান। তো সেই ক্ষেত্রেও অত গতিবেগ মানে ব্যবহার করা হয় না নর্মালি, কখনোই নয়। কিন্তু এইটা রেকর্ড স্পিড করার জন্য ওরা এক্সপেরিমেন্টালি করেছিল, যেটা এরকম 12,000 কিলোমিটার বা 12-13 এরকম কিলোমিটার ঘন্টায় গতিবেগ ছুঁয়েছিল আর কি। কিন্তু এইটার ওপর ভিত্তি করে আপনি কিন্তু আবার বলতে পারেন না এই যে এর বেশি গতিবেগ তো অর্জন করা যাচ্ছে না, জড়াতে যাচ্ছে না, তাহলে কি করে হচ্ছে, কি করে পাচ্ছে। ব্যাপারটা আলাদা, কারণ রকেটে যেটা হয় সেটা হলো স্পেস রকেট, স্পেসশিপে যেটা ব্যবহার করা হয় প্রপালশন টেকনোলজি, সেখানে ব্যাপারটাই অন্যরকম। সেক্ষেত্রে তা এই যুক্তিতে বলা যেতেই পারে যে হ্যাঁ, ওটা অ্যাচিভ করা যেতেই পারে সেই যুক্তিতে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই স্পিড নিয়ে তারা মহাকাশে যাচ্ছে কি না, কজন যাচ্ছে, কতদিন থাকছে, স্পেস স্টেশনটা স্টুডিও না বাস্তবে আছে, এই প্রশ্নগুলো আপনারা যারা গোটা বিশ্বজুড়েই অনেকে করছেন এখন। বিশেষ করে এই জায়নিস্ট ব্যাপারটা যত বেশি করে ছড়াচ্ছে, এবং এই প্যান্ডেমিক বলুন যত বেশি করে ছড়াচ্ছে, মানুষের মধ্যে কিন্তু সব কিছুতেই এখন একটু সন্দেহ ব্যাপার জাগছে। কিন্তু সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মানে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো এটা খুব স্বাভাবিক। তো এই সন্দেহগুলো যে সবগুলোই সত্যি এমন নয়, আমি তা বলছি না, কিন্তু একেবারেই অসত্যি উড়িয়ে দেওয়া যায় তেমন নয়। কিছু একটা তো সামথিং একটা আছেই। কারণ এই যে টোটাল পলিসিটা যদি আপনারা সামনে রাখেন, ওরা বলে যে এখনও পর্যন্ত 18 জন মারা গেছে, মানে ট্রেনিং নিতে গিয়ে হোক, এই যেমন কল্পনা চাওলা মারা গেলেন, এবং আরও অনেক মারা গেছেন, মহাকাশ স্টেশনে হোক, তারা মারা গেছেন, এরকম 18 জন নাকি মারা গেছেন এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ওরা এদের তথ্য বলছে। তো যাই হোক, তাহলে এটা এই জায়গাটা এই কারণেই ইন্টারেস্টিং, যেটা বলছিলাম যে হঠাৎ করে এই সময় কেন সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনা হলো। মানে তাহলে আমরা কি ধরে নেব যে টাইমিংটা জাস্ট কাকতালীয় ব্যাপার? আমি এবার একটু অন্য আলোচনায় আসছি, একটু আর্থসামাজিক ব্যাপারটাকে রিলেট করছি। ওটা তো আপনাদের ভাবনার জগতে, আপনি ভাবুন, ভাবনার ক্ষেত্রেও সেটা কতটা ভাববেন সেটা আমি তুলে ধরেছি, আমি লিঙ্কও দিয়ে দেব। কিন্তু এবারে আসছি টাইমিংটা। তাহলে এই যে তাকে ফিরিয়ে আনা যায়নি, 10 দিনের জন্য গিয়েছিলেন, খবর তাই বলছে, তো তার জায়গায় 9 মাস অতিক্রম কেন করলো? তো এতদিন ধরে কি প্রপালশনের গণ্ডগোল হচ্ছিল, ওই যে রিটার্ন ফ্লাই, যে স্পেস ড্রাগন আর কি, তো ড্রাগন এক্স, স্পেস এক্স আর কি, যাই হোক, স্পেস এক্স ড্রাগন এরকম নাম, ড্রাগন ক্রু, সেটা কি ঠিক করতে এত সময় লাগলো, না আরও একটা বানাতে হয়েছিল? ওদের টেকনোলজি এত অ্যাডভান্স, একটু কেমন একটা লাগে না বলুন দেখি? এতদিন ধরে 10 দিনের জন্য গেছিলেন, তো হয়ে গেল 9 মাস, তার তো পরিবার আছে, বাড়ির লোকজন আছে, তারা অপেক্ষা করছে, এভাবে ঠিক নয় না। ধরুন আপনি, ওরা তো একটা কাজ, ওরা তো কর্মক্ষেত্র, ওরা তো মাইনে পায়, জানেন তো সুনিতা উইলিয়ামসের মাইনে কত প্যাকেট, সেটাও আপনারা সহজেই পেয়ে যাবেন, 1 কোটি সামথিং ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে, খুব বেশি নয় কিন্তু। যাই হোক, তাই তো বলছে আর কি। তো সেই জায়গা থেকে একটা কর্ম, ওরা মাইনে টাইনে পায়, কোনো দেশপ্রেমের গল্প নেই, তো ওদের পরিবার আছে। তো এবার ধরুন আপনার স্বামী বা আপনার কেউ ইউরোপ ট্যুরে গেল, ব্যবসার কাজে গেল, বা কোম্পানি পাঠালো, 10 দিন পরে ফেরার কথা, রিটার্ন ফ্লাইট, টিকিটও কাটা আছে,
এবার কি সমস্যা, এই ফ্লাইট গণ্ডগোল হলো বা কিছু হলো বা আসতে পারলেন না, তাই বলে আপনি 9 মাস ধরে তাকে ফেলে রাখবেন? মানে ওটা না হয় ঠিক আছে, আপনি বলবেন ওখানে তো অনেক ফ্লাইট আছে, কোনো সমস্যা নয়, অপশন অনেক আছে, তাই তিনি ফিরে আসলেন। তো এইখানে কি একটাই মাত্র আছে? মানে ওদের এত দৈন্যদশা নাকি? হ্যাঁ, ওই একটাই আছে, ওই একটাই খারাপ হয়ে গেছিলো, তাই সময় লাগলো মানে আবার ঠিকঠাক করে? বাপরে বাপ, কতদিন, 9 মাস সময় লাগলো। আমাদের এখানে কোনো গাড়ি টাড়ি মানে অনেক মেকানিক তো মানে যদি এরকমভাবে মানে বড় বড় বিজ্ঞানীদের যদি এত সময় লাগে, খুব চিন্তার কথা। মানে লোকজন ওখানে গিয়ে ফেঁসে যাবে, সারাতেই 9 মাস লাগবে, নাকি নতুন বানাতে হয়েছিল সেটা আমি ঠিক আপনারা ভালো জানবেন, একটু খোঁজ খবর করুন। তো নতুন এটা কিনা না আগেরটাই সারানো হলো, প্রপালশনের গণ্ডগোল ছিল। তো যদি নতুনও হয় যে সেটা বানাতেও বা এত সময় লাগবে কেন? এদের নাসা এত বড় একটা বিশ্ব কাঁপানো একটা সংস্থা, 1998 সালে 58 সালে প্রতিষ্ঠিত, তার এত রিসোর্সেস, হ্যাঁ, তো এত এত ফান্ডিং, তো 2-3টে বানিয়ে রাখলেই তো হয় বাবা। একটা যখন গণ্ডগোল করবে তো তখন আরেকটার ব্যবস্থা থাকবে, তাই না? তা তো বিকল্প থাকবে, নাহলে 9 মাস আটকে রাখা একজন পরিবার বিচ্ছিন্ন মহিলাকে একটু, এবং তারপরে ঠিক এরকম সময়ে নিয়ে আসা মানে টাইমিংয়ে। এই জন্যই আবার কেউ কেউ বলছেন জানেন উনি আদৌ ওখানে ছিলেন না, কোনো জায়গায় ছিলেন। হ্যাঁ, আবার অনেকে বলছেন কি এতদিন থেকেও হাত নাড়াচ্ছেন তো দিব্যি, হ্যাঁ, মাসেল ক্র্যাম্প নেই, কিছু নেই, ওরকম জায়গায় থাকলে হ্যাঁ মানুষ তো একটুখানি অন্যরকম হয়, তো দেখছি দিব্যি হাত ফাত নাড়াচ্ছেন, হাসছেন, একেবারে সব ঠিকঠাক আছে। তো যাই হোক, তো ভালো থাকুন, উনি সুস্থ থাকুন। কিন্তু এইখান থেকেই অনেকে প্রশ্ন করছে যে টাইমিংটা এরকম হলো কেন, এত দেরি হলো কেন? তার মানে কি ছিলেনই সেখানে, অন্য কোথাও ছিলেন, এবার সময় বুঝে, টাইম বুঝে, এই সময় দরকার তাই বা বের করে আনা হলো। এটা কিন্তু আমি বলছি না, এটা আশপাশ থেকে শুনছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাইমিংটা কেন এরকম যদি হয়, আসুন ভাবি। আচ্ছা, আপনার মনে হচ্ছে না কি এই সময় আমাদের দেশের যা পরিস্থিতি, বিশেষ করে সুনিতা উইলিয়ামস একজন ভারতীয়, মানে ভারতীয় বংশোদ্ভূত, দেখলেন তো কীভাবে মানুষ মাতামাতি করছে, পাশাপাশি ক্রিকেটটাও চলছে। তো আপনার মনে হচ্ছে না যে মানে বিজ্ঞানের প্রতি মানুষের অবিশ্বাসটা এতটাই বাড়ছে, মানে আমাদের মতো অসভ্য অভদ্র মানুষ বাড়ছে? তো তো এই সংখ্যাটা মানে এতটাই বাড়ছে গোটা দেশে, একটু একটু করে হলেও তো বাড়ছে। তো এই কারণে বিজ্ঞান যে কতটা শক্তিশালী, একদম এই যে মহাকাশে 9 মাস তাকিয়ে কাটিয়ে মহিলা, আবার নারী শক্তিরও পাশাপাশি প্রমাণ হয়ে গেল, নারী শক্তি বিকাশ হচ্ছে। অবশ্যই নারীদের শক্তি আমি কখনোই আমি লিখেছি এ নিয়ে, কখনও তুচ্ছ তাচ্ছিল্য করি না। নারীদের অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে তাদের অনেক স্ট্যামিনা, অনেক ক্রিয়েটিভিটি, অনেক কিছু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওদের পলিসিটা তো অন্যরকম, ডিভাইড অ্যান্ড রুল খেলা আর কি, নারীকে পুরুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া আর কি, মূলত এটাই ওদের এজেন্ডা। আর পুরুষের, এখন তো পুরুষের হয়েও বলার মতো এক মহিলাকে দেখতে পাই, তিনিও বোঝা যাচ্ছে এজেন্ডার হয়ে কাজ করছেন, মানে ডিভাইড অ্যান্ড রুল। তো যাই হোক, তো তিনি নারী, তিনি ফিরেছেন। কিন্তু তাহলে কি এই বিজ্ঞানটাকে পাশাপাশি এই জেন্ডারের যে ব্যাপারটা, জেন্ডার জাস্টিস, এই ব্যাপারটাকে আরও বেশি করে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং ব্যস্ত রাখা, এবং এই যে বিজ্ঞানে যে মানুষের প্রতি আস্থাটা কমছে ক্রমে ক্রমে, সেটা এই নাসাকে সামনে রেখে, এই ড্রাগনকে সামনে রেখে, স্পেস এক্স ড্রাগন ক্রু বা ক্রু ড্রাগন, যাই হোক, সামনে রেখে একটা বেশ একটা ভালো টার্মিনোলজি, স্মার্ট সায়েন্স ফিকশনে যেমনটা আমরা পড়েছি, তো তেমন করে কি মানুষকে আবার বিজ্ঞানের প্রতি অবিচল আস্থা, একটা মানে অলৌকিক ক্ষমতা বিজ্ঞানের, একটা মিরাকল করতে পারে বিজ্ঞান, এই ব্যাপারটাকে কি আবার নতুন করে মানুষকে ভাবানোর জন্য চেষ্টা করা হচ্ছে গোটা বিশ্বজুড়ে, বিশেষ করে ভারতে? কারণ অ্যান্টি ভ্যাক্সারের সংখ্যা বাড়ছে ক্রমাগত গোটা বিশ্বজুড়ে, তথ্য বলছে। এবং এই তথাকথিত বিজ্ঞান, যে বিজ্ঞানকে ওরা প্রমোট করে এবং ওরা টমটম করে, মানে টমটম করা মানে হচ্ছে তোল্লা মারা, তো সেটা আমাদের সামনে আনে। তো সেটার বিরুদ্ধে মানুষের অবিশ্বাসটা ক্রমশ বাড়ছে। প্রাকৃতিক চিকিৎসা, নেচার কিওর থেকে শুরু করে এবং অন্যান্য হোলিস্টিক ট্রিটমেন্টের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তো এই কারণেই কি ওরা ওদের বিজ্ঞানটাকে আবার নতুন করে আমাদের সামনে এই সময়ে, অসময়, ওদের অসময় আর কি, আমাদের কিন্তু সুসময়,
আমরা অসময় কাটিয়ে উঠেছি, সবসময় পজিটিভ। এবার জয় আমাদের, আমরা জিতবই, আমরা জয়ের দিকে যাচ্ছি এবং আই এম কনফিডেন্ট অফ দ্যাট। মানুষের সংখ্যা বাড়বে, আমরা বাড়ছি। তো এই কারণে কি ওরা আবার একটা নতুন করে একটা ললিপপ ধরালো? একটু প্রশ্ন, কিন্তু আমি মানে ভাবনার জন্য বলছি, সিদ্ধান্ত আপনারা নেবেন, মস্তিষ্ক খোলা রাখবেন। আমি যেটা বলছি সেটাই অক্ষরে অক্ষরে গ্রহণ করার কোনো মানে নেই, ভাবুন ব্যাপারটা। কারণটা কি, যখন একটু ধরিয়ে দিচ্ছি, যখন গ্লোবালাইজেশন হলো, মানে ভারতের বাজার খুলে দেওয়া হলো, পণ্যের জন্য খুলে দেওয়া হলো, বিউটি প্রোডাক্টস থেকে শুরু করে গার্মেন্টস, সমস্ত আমরা বিদেশি কোম্পানিগুলোকে আসা শুরু করলাম, মডেল আমাদের টেলিভিশন থেকে শুরু করে, এখন আমাদের ইন্ডিয়ান টেলিভিশন আর নেই বললেই চলে। দেখুন, ফোন সব বাইরের দখল করে নিয়েছে, আমরা জানি সেটা। আমাদের নিজস্ব যেসব টেলিভিশন কোম্পানি ছিল, আপটেক, অমুক তমুক, কোনার, সব চলে গেছে, ওরা বাজার। তখন সেই সময়ে মডেলের দরকার ছিল বলেই, এবং পাশাপাশি ভারত যে এগোচ্ছে সেটা প্রমাণ করবার জন্যই বাজার যেহেতু খুলে দিয়েছে, তাই রিপ্রেজেন্টেশনের জন্য, কারণ ভারতীয় বাজার দখল করতে গেলে ভারতীয় মডেল দিয়ে দখল করতে হয়, জানেন তো। তাই ঐশ্বর্য রায় থেকে শুরু করে আপনারা জানেন যে এরকম বহু নারী, আপনারা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স হতে থাকলো পরপর হতে থাকলো। আপনারা দেখুন ডায়না হেডেন, মানে কতগুলো এক নাগারে 1990-এর দশক থেকে শুরু করে কতগুলো, ঠিক গ্লোবালাইজেশন যখন মানে সই করলো ভারত WTO-তে, কতগুলো সুন্দরী, বিশ্ব সুন্দরী বেরোলো। তার আগে 1960-এর দশকের প্রথম দিকে সম্ভবত সেই রীতা ফেরিয়া বলে একজন ছিলেন, তিনি হয়েছিলেন। তো তারপরে এত দীর্ঘ 30 বছর কেটে গেল, তারপরে কোনো সুন্দরী ভারতে হলো না। এত সুন্দরী হঠাৎ করে 90-এর দশকে যখন ভারত সই করলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে চুক্তি, তখন এত সুন্দরী বেরিয়ে গেল। মানে ভাবাচ্ছি মানে পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক একই রকমভাবে দেখুন, ঠিক সেই সময়ে আমরা দেখলাম ভারতের যখন বাজার খুলে দেওয়া শুরু হলো এবং এই ভ্যাকসিন আসা শুরু হলো। আপনারা দেখবেন বিল গেটসের ভ্যাকসিন ট্রায়াল আমাদের দেশে 2008-এ, এবং তার আগে থেকে ভারতবর্ষে মোটামুটি বিল গেটস ঢুকে পড়লেন, অন্যান্য ভ্যাকসিনগুলো আরও বেশি করে ঢুকে পড়লো। তো এবং এইগুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করলো, বিজ্ঞান চেতনার প্রসার হলো ভারতে, ঘটানো হলো আর কি। তো ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি নাসাতে ভারতীয় রিক্রুটমেন্ট বাড়তে লাগলো, যেটা বাড়তে এখন 36% হয়ে গেল। তো এর আগে কি ভারতের এত ভারতীয় নাসাতে কাজ করতো? তো তখন কি তাদের যোগ্যতা ছিল না, অযোগ্য ছিল, নাকি এখনই হঠাৎ করে যোগ্য ছেলে পেলে বেরোচ্ছে? এটা কি শুধু মেধা, যোগ্যতা, পলিসি নয়? একটু ভাববেন না? বাজার খুলে দেওয়ার পরেই যোগ্যতা তৈরি হচ্ছে, তার আগে কেউ নেই। আগে নাসাতে শুধুমাত্র জাপানি, রাশিয়ান আর আমেরিকানদের দাপট ছিল। রাশিয়া তো পরে ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন, তারপরে তো রাশিয়া আমেরিকা যৌথভাবে সব করতো। তো ভারতীয়দের তো এত অংশগ্রহণ ছিল না নাসাতে, কেন হলো? এই প্রশ্নটা আপনাদের তুলে দিচ্ছি, ভাবুন অবশ্যই। তো একদিকে বিজ্ঞানের জয়যাত্রা, অপরদিকে সৌন্দর্যের জয়যাত্রা, ফ্যাশনের জয়যাত্রা, এই সমস্ত কিছু দিয়ে একদিকে ভ্যাকসিনের বাজার, মানে বিজ্ঞানের বাজার দখল করা হলো। মানুষের মাইন্ডসেটকে ভাবানো হচ্ছে বিজ্ঞান, অতএব ওটাও বিজ্ঞান, ভ্যাকসিনটাও বিজ্ঞান, অতএব ওটা দারুণভাবে কাজ হয়েছে অ্যাক্টিভ, তাহলে ভ্যাকসিনও দারুণভাবে কাজ হবে। অর্থাৎ আগামীতে যে আরও ভ্যাকসিন আসছে জানেন, তো এই বড় ঘটনাটা কিন্তু আমরা লড়াই করছি, তা সত্ত্বেও কিন্তু অনেক মানুষের মধ্যে কিন্তু একটা রেখাপাত করলো যে এই দেখো কত বড় একটা বৈজ্ঞানিক কাজ ওরা করে দেখালো নাসা। অতএব এই বিজ্ঞানের প্রতি কিন্তু মানুষের অল্প হলেও, আমি বলবো বেশি হলেও, যাদের সবেমাত্র একটু ভাবছিলেন, এদিকটা ভাবছিলেন যে না ভাবতে হবে, তো তারাও আবার একটু বেশি করে ওই দিকে ঝুঁকে পড়লেন বলে আমার বিশ্বাস। এই খেলাটা ওরা খেলার জন্যই করতে চেয়েছে, এবং আগামীতে এই ধরনের ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে, আরও আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা বেশি করে দেখতে পাবেন, বিশেষ করে নারীদের দেখতে পাবেন বেশি করে। তার জন্য প্রস্তুত থাকুন। খেলাধুলা, স্পোর্টস থেকে শুরু করে দেখতে পাবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও ইতিমধ্যে অনেক নারী আমরা দেখেছি সব ক্ষেত্রে যোগদান করেছেন, আগামীতে আরও দেখতে পাবেন। ট্রান্সজেন্ডারও দেখতে পাবেন আরও বেশি করে, আমি বহু আগেই বলেছি। কিন্তু এগুলো একটুখানি নিরপেক্ষভাবে ভাববেন, গদগদ হয়ে যাবেন না যে যোগ্যতা মেধা আপনার দেশে প্রথম প্রডিউস করছে কেন, এগুলো ভাববেন। আগে কি ছিল না, এগুলো ভাববেন।
আর আজকে আমি লাইভ শেষ করছি, করার আগে ছোট্ট করে বলে যাই যে আমি 21 তারিখে মানে শুক্রবার পটাশপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, পূর্ব মেদিনীপুর। 22 তারিখে গোকুলপুরে আমার সভা আছে, সময় আমি যথাসময়ে জানিয়ে দেব। যদি আশেপাশে কেউ থাকেন দেখা করতে পারেন, ভালো লাগবে, বা সবাই থাকতেও পারেন। গেল। আর এটা ভুলে গিয়েছিলাম। আর সর্বশেষে বলি যে এখন ভাগাড়ের মাংসকে দিয়ে ওরা যেমন শুরু করেছিল মানুষকে মাংস খাওয়ানো বন্ধ করা, ছোট ছোট সংযুক্ত বিরিয়ানির দোকান, আউটলেট, ছোট রেস্তোরাঁকে তুলে দেওয়ার জন্য, সেটা কিন্তু ওরা সফল হয়নি, জানেন তো। বিরিয়ানি আবার সগর্বে ফিরে এসেছে কলকাতা থেকে শুরু করে মফস্বলে শহরগুলোতে, কারণ প্রচুর যুবক বেকার যারা কর্মসংস্থান নেই তারাও কিন্তু বিরিয়ানি বা এরকম ছোট ছোট ফুড স্টল খুলে বসেছেন। তো তাই এখন আবার নতুন করে ভাগাড়, বা যেহেতু সফল হয়নি, ভাগাড় 1, ভাগাড় 2, এবার দুখানা ভাগাড়কা নিয়ে বেশ এরকম 2টো এপিসোড আমার মনে হয় হয়েছিল, যতদূর মনে পড়ছে। বিশু বলে একজনকে সামনে আনাও হয়েছিল, যে সেই এসব বিরিয়ানি ছোটো ছোটো রেস্তোরাঁতে নাকি ভাগাড়ের মাংস খাওয়ানো হচ্ছে, যাতে করে মানুষ মাংস মানে আস্তে আস্তে কর্পোরেট মিটের দিকে, ফ্রোজেন মিটের দিকে যায়। এটা তো নতুন নয়, অর্থাৎ ছোটোখাটো স্বনিযুক্তি যেন বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলে তো ওদের রমরমা পুরোটাই টোটাল কন্ট্রোলে চলে যাবে। তো এটা এখন ওরা সফল হয়নি, কিন্তু এটা খুব আনন্দের কথা, সফল হয়নি। তাই বেশি করে খান, মানে বেশি মানে উল্টো পাল্টা মানে খাবেন না গাদাগুচ্ছের। আমি বলতে যাচ্ছি যখন খাবেন উৎসাহিত করার জন্য খান, এবং অবশ্যই জানুন, আপনি তো পরিচিত, আপনার পাড়ায় যদি এরকম দোকান থাকে আপনি তো জানবেন, তো আপনি তার বাইরে দূরের 200 কিলোমিটার দূরে তো খেতে যাবেন না। তো সুতরাং তাদেরকে অ্যালার্ট করুন যে এগুলো অপপ্রচার হচ্ছে। হ্যাঁ, তো এই উদ্দেশ্যে এবার কী হবে দেখুন, ফ্রিজের মধ্যে নাকি কোনো একটা জায়গায়, আমি ডিটেলস কিছু নেই, ওগুলো হচ্ছে বাজারি মিডিয়া এগুলো করে, ওদেরকে তো ফান্ডিং করে পয়সা দেওয়া হয়, আপনারা মানে ফান্ডিং করা হয় কি, ফ্রিজের মধ্যে নাকি একটা মোমো কারখানা নাকি, সেটা মোমো কারখানা, সেখানে ফ্রিজের মধ্যে নাকি কুকুরের মাথা পাওয়া গেছে, ধড়টা পাওয়া যায়নি, ধড় পাওয়া যায়নি। তো তাই অনুমান করা হচ্ছে যে কুকুরের ধড়টা গেল কোথায়। তাহলে ওই মাংসটাই স্প্রিং রোল নাকি বানানো হয় সেখানে, আর মোমো বানানো হয়। তাহলে মাংস হিসেবে চিকেনের বদলে বা মাটনের বদলে, চিকেনই তো ব্যবহার হয় মোমোতে বেশি, মাটন কোথায় হয়, দাম যা, তো চিকেনের বদলে কুকুরের মাংস নাকি ওখানে ঢোকানো হয়েছে। হ্যাঁ, ভাইরাল খবর, ভাইরাল। অনেকে যারা বুঝতে পারছে, কেউ কেউ, তারা আমাদের মতো তো কমই এখনও না, আমরা তো সেই সংখ্যায় বলি তারা রীতিমতো ইয়ে করছে, সেই করছে। যদিও আমার মনে হয় শেষ পর্যন্ত কী করবে, মানুষকে আর দামি কর্পোরেট ফ্রোজেন মিট কিনতে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু অন্তত একটা বাজার তৈরি করার জন্য প্যানিক বাজিয়ে একটা ঘেন্না ছড়িয়ে করছে। শুধু মজার কথা দেখুন, তার সঙ্গে আবার ওরা খবরে যোগ করেছে যে কুকুরের মাংস চীনে খাওয়া হয়, অমুক তমুক। যদি কুকুরের মাংসই হয় তাহলে কি হতে পারে বলে একটা সেকশন আছে। ধরে নিলাম কুকুরের মাংস তাহলে কী হতে পারে, কুকুরের মাংসই খাওয়াচ্ছে, তো তাহলে কি হতে পারে। সেখানে একটা জায়গায় দেখলাম কুকুরের মাংস খেলে নাকি র্যাবিস হতে পারে। তো এত বড় একটা মিস ইনফরমেশন, যেটা এই সামান্য এই হাত থেকে গ্লোব পড়ে যাওয়া নিয়ে ওরা ফ্যাক্ট চেকিং করে, আমাদের ইন্ডিয়াতেও আছে, আমি দেখিয়ে দেবো, ইন্ডিয়ার ফ্যাক্ট চেকিংও আছে, আমাদের সরকার করেছে, এবং সেখানেও এই বল পড়ে যাওয়া নিয়ে, গ্লোব পড়ে নেওয়া নিয়ে ফ্যাক্ট চেকিং আছে। তাহলে এই যে বাজারি পত্রিকা আনন্দবাজার সম্মুখ দেখলাম, তো তারা এরকম লিখছে যে কুকুরের মাংস খেলে র্যাবিস হতে পারে, জলাতঙ্ক হতে পারে, ও হবে, সম্ভাবনা আছে। তো তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এটা যেমন ব্যক্তিগত ক্ষেত্রে না হয় হতো আলাদা কথা, এটা তো প্রতিষ্ঠান। কুকুরের মাংস খেলে যদি র্যাবিস হয়, সম্ভাবনা থাকে বা হয়, তাহলে চীন তো উজাড় হয়ে যেত। চীনে তো কুকুরের মাংস চলে, আপনারা তো জানেন, মঙ্গোলিয়ান পিপলরা খায়, আমাদের উত্তর পূর্ব ভারতেও অনেক গোষ্ঠী খায়, ট্রাইব খায়, নাগাল্যান্ডেও চলে। তাহলে এবং চীনের কুকুরের মানে ফেস্টিভ্যালও হয় সম্ভবত, উলিন বলে একটা জায়গা, তো সেখানে একটা বড় ফেস্টিভ্যাল হয়, সেখানে কুকুরের মাংস বিক্রি হয় এবং কুকুরের এক্সিবিশন হয়, মানে শুধু কুকুর ভর্তি সেটা, মানে ওদের কাছে কুকুরটা মানে খাওয়ার মাংসটা ওদের কাছে, ডগ মিটটা অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। তাহলে প্রশ্ন হচ্ছে তাদের জলাতঙ্ক হচ্ছে না কেন? আপনি কুকুরের মাংস খাবেন কেন, আমি কেন খাবো, সেটা বড় প্রসঙ্গ নয়। কেন বা খাওয়ানো হবে সেটা বড় প্রসঙ্গ নয়, এটা খাওয়ানো হবেই প্রশ্নই আসে না, এটা তো বেআইনি, করা যাবে না। আপনি চিকেন বলে কুকুরের মাংস বিক্রি করতে পারেন না, এটা তো প্রশ্নই নেই। কিন্তু কুকুরের মাংস খেলে জলাতঙ্ক হয়, র্যাবিস হয়, সেটা আপনাকে কে বলল? আমি তো সেরকমই খবর দেখলাম।
সেরকমই তো দেখলাম। তাহলে কি ভুল দেখলাম? আমরা বলবেন তো, আমি লিঙ্ক দেখে দিয়ে দেবো আপনাদের। কি পরিস্থিতি ভাবুন দেখি। আমাদেরকে বলছে আমরা বিজ্ঞান অপবিজ্ঞান এসব অপবিজ্ঞান ছড়াচ্ছি, মিস ইনফরমেশন ছড়াচ্ছি, এসব বলছে আমাদেরকে। তো যাই হোক, এই ধরনের কিন্তু প্রচার মাছ, মাংস, ডিম, এই তিনটে, এবং দুধ, কারণ এগুলো সব কর্পোরেট দখল করতে চাইছে ইমিডিয়েট, কারণ এগুলো কর্পোরেট সেলফে বিক্রি হয়। পাশাপাশি ল্যাব মিট আসছে, ল্যাব ফিশ আসছে, ল্যাব এগ আসছে, ল্যাব মিল্ক আসছে। মানে আপাতত ওইগুলো প্যাকেটের দুধ ঢোকাবে গ্রামেগঞ্জে, যেটা সব গ্রামে ঢুকতে পারেনি। ফর্টিফাইড মিল্ক ঢোকাবে, সেটা পাচ্ছে না গ্রামেগঞ্জে, এখনও গোয়ালা রয়েছে, এখনও গরুর দুধ মানুষ পাচ্ছে। তো এই দুধ, মাছ, মাংস, মূলত তিনটে টার্গেট, পাশে ডিমও আছে। তাই এগুলো সংক্রান্ত যখন কোনো এরম খবর পাবেন, অনুগ্রহ করে সেইখানে গিয়ে সেই থ্রেডে মন্তব্য করে অ্যালার্ট করে দেবেন মানুষকে। এটা আমাদের কাজ, কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি, নিজেরা বুঝলে হবে না, কারণ আমাদের সংখ্যাটা বাড়াতে হবে। নইলে কিন্তু আগামীতে যেসব ওরা এই যে এসব করে আগামীতে যে ওরা চিন্তাভাবনা করছে, এই যে আধারের সঙ্গে ভোটার কার্ডকে সংযুক্তিকরণের ব্যাপারটা, যে আগেও করে ফেলেছেন কেউ, কিন্তু অনেকেই করেননি, তো সেটাকে চাপ দেওয়ানোর কিন্তু খেলা শুরু হবে। তাই আমাদের সংখ্যাটা এবং এই ব্যাপারটা কিন্তু বাড়াতে হবে। তাই এই ধরনের পোস্টে গিয়ে অনুগ্রহ করে মন্তব্য করুন। একটা দরকার হলে মন্তব্য ডিটেলে লিখে রাখুন, নিজের মতো করে লিখুন। হ্যাঁ, এরকম মন্তব্য আমিও বিভিন্ন জায়গায় করি সময় পেলেই। হ্যাঁ, বা আমার কোন পোস্ট আছে এরকম ছোট পোস্ট, বা দরকার হলে আমি এরকম একটা করে দেবো। সেই পোস্টগুলোকে আপনারা কমেন্ট করে কপি পেস্ট করে করতে থাকুন। সবসময় লেখা হয় না, কপি পেস্ট করে চালাতে থাকুন এরকম থ্রেড দেখলেই। কারণ একদিকে স্বনিযুক্তি বন্ধ করতে চাইছে ওরা। হ্যাঁ, আমি দেখেছি বিশ্বজিৎ, স্বনিযুক্তি এসব দোকান বন্ধ করে দিয়ে শুধু ওই স্টার দোকান, স্টার রেস্তোরাঁ থাকবে, জয়েন্ট থাকবে, গাদাগুচ্ছের ওরা জয়েন্ট চেন করে ফেলেছে, রেস্তোরাঁর ফুড চেইন করে ফেলেছে, সেইগুলো থাকবে। হ্যাঁ, পরের দিকে তো ওরাও থাকবে না, আপাতত থাকবে আর কি। মানে রাস্তাঘাটের যেসব দোকান আছে, ওই যে কয়লার নাম করে, হ্যাঁ, অমুকের নাম করে, তমুকে দূষণের নাম করে, হ্যাঁ, খোলায় জল জমছে, ডেঙ্গু, হ্যাঁ, এসবের নাম করে ওদের উচ্ছেদ করতে হবে। তো তার বিভিন্ন একটা এজেন্ডা, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে মাংস খেয়ে, কুকুরের মাংস, যা পারবে ওরা কিন্তু এখানে বলতে থাকবে। সেগুলো অনুগ্রহ করে আমরা তো জানি, আমরা বুঝি ব্যাপারটা, এবারে অন্তত আরও মানুষকে সচেতন করতে হবে। আজ এই পর্যন্তই, ছড়িয়ে দিন, সঙ্গে থাকুন, শুভরাত্রি।